তো আজকে আমরা স্পেসিফিক মেডিসিন গুলা কেমন কেমন অ্যাটিটিউড করে, অ্যাটিটিউড দেখে আমরা কিভাবে পার্থক্য করতে পারি সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা আলোচনা করি ল্যাকিসি কি বলে লাইকোপোডিয়াম নিয়ে। লাইকোপোডিয়াম কিরকম অ্যাটিটিউড করে সেই বিষয়টা আমরা একটু বুঝি। তো লাইকোপোডিয়ামের খুব ভালো করে খেয়াল করেন, এই আলোচনাগুলো কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে ছিল না। আমি একই আলোচনা কিন্তু বারবার রিপিট করতে অতটা বেশি মানে পছন্দ করি না, তারপরেও করতে হয়। কিন্তু এই অ্যাটিটিউড লাইকোপোডিয়ামের মধ্যে আলোচনা করিনি। আপনারা মানে লাইকোপোডিয়াম আসলে আমার কি মানে 2/3 আপনাদের সাথে আলোচনা করা হয়েছে, 1/3 কিন্তু থেকে গেছে যেহেতু আমি কভার করতে পারিনি সময়। তো এই অ্যাটিটিউডটা খেয়াল করেন। লাইকোপোডিয়াম একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। আমি রুব্রিক্স ওরিয়েন্টেড একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইকোপোডিয়ামের তো মূল থিম তো আপনারা বুঝেছেন, রুব্রিক্সটা বুঝেন। রুব্রিক্সটা হচ্ছে মার্থ, হিলারিটি, লাইভলিনেস, আফটারনুন। মার্থ, হিলারিটি, আমরা তো মার্থ হিলারিটি বললে তো খালি অ্যাপিস স্মেলের কথাই ভাবি। এখানে তো অ্যাপিস নাই, এখানে অ্যান্টিম টার্ট আছে, তারপরে ক্যানাবিস স্যাটিভা আছে, ল্যাকিসিস। আমাদের দরকার নেই স্টাফ, আমরা ল্যাকিসিসের আঙ্গিকে বুঝি, আঙ্গিকে রুব্রিক্সটা বুঝি, তাহলে আমরা খুব সহজে, এটাও একটা শেডের মতো, এটাও একটা ফ্যাসেট, এরকমও পেশেন্ট আসে, এরকমও অ্যাটিটিউড আমরা বুঝতে পারি। তো ভালো করে খেয়াল করেন, মার্থ, হিলারিটি, লাইভলিনেস, আফটারনুন। তো মার্চ, মার্চ মানে তো জানি আমরা, মার্চ মানে কি জানেন? মার্চ মানে কি বলেন তো? মার্চের বাংলাটা কি কেউ জানেন না? মার্চ মানে কি? মার্চ হচ্ছে আনন্দ, তাই না? মার্চ মানে এমন উচ্চ একটা হাসি। হাসি, আনন্দ, হ্যাঁ, উল্লাস, উচ্চভাবে হাসি উল্লাস, দেওয়া। যেটার সবচেয়ে ভালো বাংলা হলো উল্লাস। হ্যাঁ, হা 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 হা, এই টাইপের। উল্লাস। না, ওই অত উল্লাস না, ওই ওইটা হলো প্রিভিয়াস ধারণা। হ্যাঁ, প্রিভিয়াস ধারণা, ওই জিনিসটা এই ওই ধারণাগুলো ফিক্সড হওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আনন্দ সমৃদ্ধ একটা হাসি। হ্যাঁ, একটা উল্লাস, উল্লাস আর কি, একটা উল্লাস। আমরা যে প্রতিচ্ছবি ছবি মনের মধ্যে রেখেছি সেটাকে কিন্তু একটু সাইড করে এটাকে ইয়ে করতে হবে, তাহলে রুব্রিক্সটা খুব ভালো বুঝতে পারবেন। তো হিলারিটিও ওইরকমই একটা অর্থ। হিলারিটিও ওই হাসি খুশি ভাব, উল্লাসপূর্ণ, হইচই আর কি। আমরা হইচই করি না, আনন্দ, ছোট বাচ্চারা হই হুল্লোড় করে, ওই ওই টাইপের একটা বিষয়। তো এইখানে আসলে মার্থ, হিলারিটি, লাইভলিনেস এই বিষয়গুলা এতটা ইম্পর্টেন্ট না। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আফটারনুন। আফটারনুন এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আফটারনুন। ঠিক আছে, আফটারনুন, আফটারনুন মানে কি? লাইকোপোডিয়াম কেন এরকম আমাদের টার্গেট হলে এত কেন লাইভলি হতে হবে? লাইভলি মানে একদম এনিমেটেড হয়ে যাচ্ছে, লাইভলিনেস চলে আসছে, এত কেন লাইভলি হচ্ছে আফটারনুন, এটা আমাদের বুঝতে হবে। তো আফটারনুন মানে হচ্ছে, আফটারনুনের একটা মানে হচ্ছে টপ মোস্ট পজিশন অর্জন করা। আফটারনুন মানে আপনি ডিকশনারিতে ইয়ে করলে আপনি পাবেন টপ মোস্ট পজিশন অর্জন করা। আমরা তো আফটারনুন মানে অন্য বিষয় জানি, তাই না? তো ওই অ্যাঙ্গিকে আলোচনাটাকে নিয়ে যাচ্ছে। আফটার মানে কি? আমরা যদি শুধুমাত্র আফটার ওয়ার্ডটা নিই, নুনটাকে ভুলে গেলাম, আমরা আফটারটাকে আগে নিই। আফটারটা কি? আফটার মানে হলো কোন একটা ঘটনা যেটা কোন একটা ইভেন্টের পরে ঘটে। আফটার পরে, তাই না? বিফোর আগে, তাই তো? আমরা ইংরেজি যারা বুঝি এই ওয়ার্ড গুলা, তারা এটা জানি, কোন একটা ঘটনা যেটা নির্দিষ্ট একটা ইভেন্টের পরে ঘটে। ঠিক আছে, তো এই শব্দকে কখনো কখনো কোনো ইভেন্টের পজিটিভ ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় আফটারটাকে। নুন কি? NOON, নুন মানে, নুন তো আমরা সবাই জানি, নুন মানে দুপুর, তাই না? নুন মানে দুপুর, মানে নুন আমরা কোনটাকে ধরি? 11টা
11.59, এটা এম না পিএম? দিনের বেলা যদি 11.59 হয় তাহলে সেটা হবে এম, আর যেই তারপরে 12 হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পিএম, তাই না? তাহলে নুনটাকে ধরা হয় এই দিনের ঠিক 12টার সময়ের পরের সময়টাকে, এটাকে ধরা হয় নুন। হ্যাঁ, তখন কি হয় 12টার সময় কি হয় আমাদের এনভায়রনমেন্টের দিকে আমরা যদি একটু তাকাই, আমরা যদি আমাদের পরিস্থিতি, আমাদের আশেপাশের জায়গার উপর দেখাই, আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে কি হয়? সূর্য একদম ঠিক খাড়া মাথার উপরে থাকে, তাই না? মাথার উপরে 12টার সময় আমরা ধরি যে সর্বোচ্চ চূড়ায় একটা আদর্শ দিনের মধ্যে আমরা 12টার সময় আমরা ধরি যে একদম মাথার উপরে সূর্য থাকবে, তাই না? তো এই মাথার উপরে সূর্য থাকার অর্থটা কি? একদম মাথার উপরে টপ মোস্ট পজিশনে থাকবে। সূর্যের এই সময় অনেক বেশি আলো হবে এবং দিনের মধ্যে গরমটাও বেশ অনুভূত হবে এই সময়। এই সময়টাকে মাথার উপরে আছে মানে হাইস্ট পয়েন্ট, সূর্যের হাইস্ট পয়েন্ট বা পিক পয়েন্টটা হলো এই 12টা। ভালো করে বোঝেন, হাইস্ট পয়েন্ট, সূর্যের হাইস্ট পয়েন্ট আমরা ধরে নিলাম এই নুনে হয়, মানে 12টার সময় একদম সর্বোচ্চ লেভেল। আমরা যদি আকাশ, এই সূর্য তো এইভাবে যাচ্ছে, তাই না? তো এইভাবে যখন যাচ্ছে, আমরা এখানে দাঁড়ায় আছি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 12টার সময় এই পয়েন্ট আসছে, মানে সর্বোচ্চ উঁচু পয়েন্ট আসছে, সবচেয়ে বেশি গরম পাচ্ছি, সবচেয়ে বেশি লাইট পাচ্ছি এই 12টার সময়। হাইস্ট পয়েন্ট আছে, পিক পয়েন্ট আছে, অর্থাৎ এর থেকে বেশি উঁচু জায়গায় সে আর যেতে পারবে না। সূর্য যদি চায় যে আরো উঁচুতে যাব, সেটা যেতে পারবো না। এটাই হলো তার অবস্থানের সর্বোচ্চ হাইস্ট পজিশন। আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম নুনের বিষয়টা? আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আপনারা কল্পনা করেন, বিষয়টাকে অনুভব করেন, আন্ডারস্ট্যান্ড করেন, তাহলে এই রূপটা খুব ভালোভাবে নিতে পারবেন। তো আফটার নুন তাহলে কি হবে? এই নুনের মানে এই হাইস্ট পজিশনের পরের অংশ। হাইস্ট যে পজিশনটা আমি দেখালাম মানে দুপুরবেলা, মানে যে সময় সূর্য টপ পজিশনে আছে, নুনে নুনে আসছে এর পরের অবস্থান, তাহলে এটা হলো আফটারনুন। এখান থেকে কি হয়, এই হাইস্ট অবস্থান যখন হলো, সূর্য এইভাবে ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে যেতে থাকবে, সূর্য থেকে লাইটটা ধীরে ধীরে কমতে থাকবে, হিটটা ধীরে ধীরে কমতে থাকবে। আমি মনে হয় ভুল বলছি না, আমার সাথে কেউ সম্ভবত দ্বিমত পোষণ করবেন না, কারণ এটাই ঘটে, এটাই ফেনোমিনা, ন্যাচারাল ফেনোমিনা। ঠিক ধীরে 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 যত বিকাল হবে, সন্ধ্যার দিকে যতই যাবে, সূর্যের লাইট কমতে থাকবে, হিটও কমা শুরু করবে। মানে তার পিক পজিশনে থাকা এনার্জি, পিক পজিশনে থাকা অবস্থায় যে এনার্জিটা ছিল, সে এনার্জিটা আর থাকে না। এই প্রসেসটা ধীরে ধীরে ইভিনিং পর্যন্ত চলতে থাকে। শেষে কি হয়, সূর্য ডুবে যায়, ডুবে যেয়ে দিন শেষ হয়ে যায়, দিয়ে তারপর রাত চলে আসে। এটা একদম ন্যাচারাল ফেনোমিনা, প্রতিদিনের এই কাহিনীই ঘটে। তো এই রুব্রিক্সে কি বলা হয়েছে? মার্থ, হিলারিটি, লাইভলিনেস, আফটারনুন। ঠিক আছে, এই আফটারনুন এই রুব্রিক্স অনুসারে সফলতার চূড়ায় পৌঁছানোর পরে, আফটারনুন সফলতার চূড়া পার করেছে, আফটারনুন, তাহলে আফটারের মানে আমরা কি করলাম? সফলতার চূড়া। সফলতার চূড়ায় পৌঁছানোর পরে লাইকোপোডিয়াম পেশেন্ট অনেক বেশি খুশি থাকে, মার্থ থাকে, অনেক বেশি লাইভলি থাকে, অনেক বেশি হিলারিটি থাকে। ঠিক আছে, তখন সে কি করে? যে কোনো পার্টিতে যায়, পার্টিতে যাই এনজয় করে, বন্ধুদের সাথে আড্ডায় সে অনেক বেশি হই হুল্লোড় করে। কিন্তু তার টপ মোস্ট পজিশনের পরে এই ক্ষেত্রগুলোতে এইরকম ভাবনা, এইরকম অ্যাটিটিউড আমরা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে দেখি। খুবই ভালো হতো যে বেশ কিছু কেস সেট করে করে যদি আমরা দেখতে পাই, কিন্তু এই কেস সেট করে দেখতে গেলে এই যে অ্যাটিটিউডের উপর আমি এখন আপনাকে এক সেট রুব্রিক্সের কথা বলবো। এই রুব্রিক্স গুলাই হচ্ছে এক এক দিনের ক্লাস, এক একটা। তো এইভাবে তো আসলে আপনারাও পছন্দ করবেন না, আমারও হয়তো ওইভাবে সম্ভব হবে না, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদের মধ্যে থিঙ্কিং থিঙ্কিং পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য আমি এই তথ্যগুলো দিচ্ছি। এরপরে তার আরেকটা অ্যাটিটিউড কি হয়? ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড। ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড,
ডিক্টেটোরিয়াল, ডিকটেট করে, এই এটা করো, ডাক্তার সাহেব ওষুধ দেন, তাড়াতাড়ি ওষুধ দেন, ভালো ওষুধ দেন, ডিকটেট করতেছে। ডিকটেটের একটা টোন থাকে, ডাক্তার সাহেব একটু ওষুধ দেন না, এটা কিন্তু ডিকটেটের টোন হলো না, তাই না? আমরা স্বৈর শাসকদের কথা, ডিক্টেটোরিয়াল মাথায় আসলে একনায়কতন্ত্র, স্বৈর শাসকের কথা মাথায় আসে। তারা একটা কথা বাতাসে ছেড়ে দেয়, টকিং উইথ ইয়ার অফ কমান্ড, বলে দিচ্ছে, কমান্ডের সুরে বলতেছে, তাই না? তো লাইকোপোডিয়াম পেশেন্ট লোকজন এইভাবে কথা বলে। সে যখন কথা বলে তখন ভাবে আমি বস আর বাকি লোকজন হচ্ছে আমার গোলাম। একই জিনিস আমরা ডাক্তারের চেম্বারেও পাই, আপনার চেম্বারেও পাবেন। চেম্বারে যদি মা কে বাচ্চাকে সাথে, মানে মা তার বাচ্চাকে নিয়ে আসে ট্রিটমেন্টের ক্ষেত্রে, দেখবেন যে কথা বলার সময় বাচ্চা এরকম মাকে হুকুম করতেছে, বাড়িতেও এই লাইকোপোডিয়াম হুকুম চলে। তো একটা পেশেন্ট খুব জোরালো কণ্ঠে, খুব মানে ভারী কণ্ঠে, একদম কমান্ডিং সুরে বলছে, এই ডাক্তার, ডাক্তার সাহেব একটু দেখে শুনে ভালো ওষুধ দিন তো, আমার জোর একটু কমে গেছে। জোর মানে তো বুঝতে পারছেন, আমার জোর একটু কমে গেছে। তো তাকে কেন, তাকে আপনি তখন পাল্টা প্রশ্ন করেন, কেন, বাড়ির কোনো সমস্যা হচ্ছে, গিন্নি কিছু বলেছে? তখন রোগী বলতেছে যে গিন্নি আবার কি বলবে, আমার কথার উপরে আবার কথা, আমার উপরে কথা বলার সাহস তার নাই। আসলে কি ডাক্তার, কন্ট্রোলটা আমার নিজের হাতে রাখতে হবে, এই কারণে পাওয়ারটার দরকার। হ্যাঁ, তো এই যে ইয়েটা হলো, দেখে শুনে ভালো ওষুধ দেন তো, জোর কমে গেছে। এখন এটা দিয়ে আপনি যদি আবার ক্যারিড ডিজার টু বি ক্যারিড ফাস্ট বা ইয়ের দিকে যান, তাহলে হবে না। আপনাকে ফুল ভাবনাটা আপনাকে বুঝে আগাতে হবে, সে আসলে কি চাচ্ছে, এটা আপনাকে, সে আপনাকে ডিকটেট করতে হয়, ভালো ওষুধ দেন দেখে শুনে, হ্যাঁ দিয়ে দেন। অনেক পেশেন্ট এসে এরকম কমান্ডিং সুরে কথা বলে, তখন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। এরপরে আরেকটা রুব্রিক্স আমি এর আগে আলোচনা করেছি, সেটা হলো টিমিডিটি, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং, টকিং ইন পাবলিক, টু ক্যাপাবল টু বার্ড। ঠিক আছে, এই রুব্রিক্সটাতে লাইকোপোডিয়াম পেশেন্ট পুরোপুরি আলাদা একটা চরিত্র, আরেকটা একটা ক্যারেক্টার নির্দেশ করে। লাইকোপোডিয়াম পেশেন্ট সচরাচর একজন ব্যক্তির সাথে, মানে যখন ধরেন আপনারা তো এখন অনেকজন আছেন, তো যদি সিঙ্গেল টু পার্সন হয়, মায়ের সাথে সন্তান, ডাক্তারের সাথে, মানে একটা লেভেলে, যে প্রথম লেভেলে না, ধরেন যে 2-3টা সেশন হয়ে গেল, ডাক্তারের সাথে তার যখন ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে, কথোপকথন হবে, তখন এই ওই টাইপের কথোপকথন বলবে, যে যেমন একটু আগে বললাম, এই ডাক্তার সাহেব দেখে শুনে ওষুধ দেন, হ্যাঁ ভালো ওষুধ দেন, হ্যাঁ কড়া ওষুধ দেন, এই কথাগুলা কমান্ডিং সুরে বলতে পারে। মা, মায়ের সাথে সন্তান কমান্ডিং টোনে কথা বলতে পারে। কিন্তু এই পেশেন্টটি, এই লাইকোপোডিয়ামই, মানে যে পেশেন্টের কথা একটু আগে বললাম, এই লাইকোপোডিয়াম যদি 4-5 জন আরো বা এক গ্রুপ অফ ডাক্তারের সামনে একটা বোর্ড বসায় যদি তাকে সামনে নিয়ে আসা হয়, তখন সে সামনাসামনি কথা বলতে বা তাদেরকে মোকাবেলা করতে, করার মতন, মোকাবেলা করে কথা বলার মতন ক্ষমতা তার থাকে না। এক ধরনের নার্ভাসনেসের কন্ট্রোলে সে চলে যায়। হ্যাঁ, সে কনফিডেন্টলি কথা বলতে পারে না। ঠিক আছে, মানে পেশেন্ট পাবলিকের সাথে কথা বলার সক্ষমতা আছে, সে আপনার সাথে যখন আপনার চেম্বারে যে কথা বলে, ডাক্তার সাহেব ওষুধ দেন তো, কড়া ওষুধ দেন, জার্মানি ওষুধটা দেন, এরকম কথাও সে বলতে পারে, এটাতে সে সক্ষম। কিন্তু সামনের অনেকজন আছে, বা দেখা যাচ্ছে নতুন কেউ আছে, বা এইরকম সিচুয়েশনের মধ্যে সে সামনের লোককে ফেস করতে প্রবলেম বোধ করে। এই কারণে লাইকোপোডিয়াম পেশেন্ট যখন প্রথম আপনার চেম্বারে ঢুকবে, তখন তার অ্যাটিটিউড কিন্তু, আমি কি বলছিলাম, সাইলেশিয়ার সাথে মিলে যায়, সাইলেশিয়ার কাছে মিলে যায়। ঠিক আছে, ডক্টর কেন্ট, মহামতি কেন্ট আর কি, কেন্টের নামের আগে মহামতি না বললে হবেই না। মহামতি কেন্ট তার লেকচারে বলেছেন যে লাইকোপোডিয়াম পেশেন্ট কোন লয়ার বা মিনিস্টার যদি হয়, লাইকোপোডিয়াম পেশেন্ট ভালো করে বোঝেন, কোন লয়ার মানে আইনজীবী, অ্যাডভোকেট, অথবা কোনো মিনিস্টার যদি হয়, তখন তার পাবলিকের সামনে যাওয়ার যদি কোনো একটা সিচুয়েশন চলে আসে, বা দেখা যাচ্ছে কি হয়
যে ধরেন যে একটা মিনিস্টার বা একটা এমপি একটা জনসভায় যেতে হচ্ছে, বা ধরেন যে সংসদে যেতে হচ্ছে, বা মন্ত্রী পরিষদের একটা বৈঠক বা কোনো একটা টাস্ক একটা যদি তার থাকে, তখন সে টাস্কটা পূরণ করতে পারে না, যদিও সে ওই কাজ বহু বছর ধরে করে আসছে, বহু বছর ধরে করে আসছে, এবং সেই কাজটা কিভাবে করতে হয় সেটা সে ভালোভাবে জানে। এটা কিন্তু আমার কথা না, মহামতি কেন বলে গেছেন। কিন্তু তারপরেও সে ওই নতুন টাস্ক বা ওই একটা তার ফিল্ডের বাইরে আরেকটা ফিল্ডে গেলে, জনসেবা সবাই গেলে, সে কিন্তু প্রথমে এই যে টিমিডিটির যে বিষয়টা সেটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে তার একটা অ্যাটিটিউড হচ্ছে ফ্ল্যাটার্ড। হ্যাঁ, flattered desire to be given everything when flattered। ঠিক আছে, লাইকো পেশেন্ট এর অন্যদের থেকে মানে তার তার সম্পর্কে মিথ্যা প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে এই পেশেন্ট নিজে তো ফ্ল্যাটার করেই, আমরা তো লাইকোপোডিয়ামকে দেখেছি সে খুব ফ্ল্যাটার করে। আপনার চেম্বারে এসে ঢুকে, ডাক্তার সাহেব আপনার না যার নাম শুনেছি, আপনার সে 10 বছর থেকে, আপনার দেখে তো বয়স কম মনে হয়, কিন্তু আপনি তো যে জ্ঞান গরিমা ডিগ্রি অর্জন করেছেন, আপনি তো শুরুতেই অনেক, আমার এলাকা তো অনেক পেশেন্টের আপনি ভালো করে, এই টাইপের ফ্ল্যাটার সে পছন্দ করে, মানে করতে পছন্দ করে। পক্ষান্তরে পক্ষান্তরে সে ফ্ল্যাটার্ড হতেও পছন্দ করে, মানে তাকে কেউ তৈলামর্দন করুক এই বিষয়টাও সে পছন্দ করে। তো যখন লাইকোপোডিয়াম পেশেন্ট মিথ্যা প্রশংসা করে, তখন সে দেখা যাচ্ছে যে সে প্রশংসা করেই ফেললো, তখন সে আবার সে দুটা মানে দ্রুত সেটাকে বিশ্বাসও করে নেয়, মেনে নেয়। হ্যাঁ, তো দেখেন অনেক পেশেন্ট আসবে আপনার কাছে, বাচ্চা পেশেন্ট বিশেষ করে, এই এসে মারা বলবে যে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে কোনো কাজ মানে এটুকু নিজে থেকে করতেই চায় না, কোথাও নিয়ে যেতে চায় না, স্কুলে নিয়ে যাব বা কোচিং এ প্রাইভেটে কোথাও নিয়ে যাব, যেতে যাবে না। তো তখন কি করেন, বলে তখন তো আমি তাকে খুব মানে উৎসাহিত করি। কিভাবে উৎসাহিত করেন, যে অনেক ধরনের প্রশংসা করতে হবে। কিরকম প্রশংসা একটু বলেন দেখি। তো বলে যে তুমি খুব সাহসী ছেলে, হ্যাঁ তোমার মতন সাহসী কেউ নাই, তুমি একদম মানে সেরকম মাইক টাইসনের মতন সাহসী, তুমি এরকম রেসলিং এর একটা হিরো তুমি, ধরো যে আমি এখন নামগুলো মনে করতে পারছি না, এসে কিন্তু গার্জেনরা এরকম বলে, বড় বড় ওই যে একটা রক, কি রকি তাই না, রেসলার আছে, নাম বলেন তো দুই একটা। রক, 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 তারপরে জন সিনা, হ্যাঁ জন সিনা, তুমি জন সিনা মনে করার চেষ্টা করো, তুমি জন সিনা, তুমি তো জন সিনার মতো সাহসী, এত একদম জন সিনার মতন সাহসী। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে তুমি সালমান খানের মতন সাহসী, কত হ্যান্ডসাম তুমি, আর তুমি যেতে এরকম করছো, এটা বলা মাত্রই বাচ্চা মেনে নেয়, দ্রুত মেনে নেয়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে সাথে হ্যাঁ হ্যাঁ আমি এখন যাব, আমি তো পারবো। অনেক বাচ্চার মায়ের কাছ থেকে এই টাইপের কথা, আমি তো এমনি উদাহরণস্বরূপ বললাম, এরকম অনেক ধরনের কথা মারা বাচ্চাদেরকে বলে। বাচ্চারা কিন্তু ইজিলি ফ্ল্যাটার্ড হয়ে যায়। ফ্ল্যাটার্ড ডিজায়ার টু বি গিভ এভরিথিং হোয়েন ফ্ল্যাটার্ড, যখন ফ্ল্যাটার্ড হয়ে যায় তখন সে তার সবকিছু দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ আমি এখন পারবো, একদম বুক সিনা টান করে সে আগায় যাচ্ছে। এইরকম অ্যাটিটিউড কিন্তু আমরা তার মধ্যে থাকি। আরেকটা খুবই চমৎকার অ্যাটিটিউড, এটাও আমি আলোচনা করেছিলাম আমার লাইকোপোডিয়াম আলোচনার মধ্যে, এটা গত বছরের সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারের কোশ্চেনও আসছিল। সেটা হলো উইপিং টিয়ারফুল মুড জেনারেল থ্যাঙ্কড হোয়েন। থ্যাঙ্কড হোয়েন, তো লাইকোপোডিয়াম ফ্ল্যাটারিং তো পছন্দ করছেই। হ্যাঁ, এবং কেউ যদি সিরিয়াসলি তাকে অ্যাপ্রিসিয়েশন করে বা তাকে ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা জানায়, তখন পেশেন্ট খুব ভাবুক হয়ে পড়ে, খুব সফট হয়ে পড়ে, ইমোশনাল হয়ে পড়ে, সে কান্না শুরু করে দেয়। উইপিং, উইপিং এখানে কি আছে, উইপিং টিয়ারফুল মুড, উইপিং, উইপিং মানে যে একদম চোখ দিয়ে ঝলঝল 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 করে পানি পড়বে, অঝরে বর্ষার পানি পড়বে, তা কিন্তু না।
উইপিং এর অনেক কিছু, অনেক মানে আছে। ইমোশনালি গলে যাওয়া, সফট হওয়া, এটাও কিন্তু উইপিং। ইমোশনাল, গলা ধরে আসে, কথা বলতে গেলে গলা ধরে আসে। এই পেশেন্ট গুলা অনেকে কাঁদতে পারবে না, চোখ দিয়ে পানি পড়বে না, বড় হয়ে গেছে, কিন্তু কথার বলতে পারবে, ঢোক গিলবে, গলা শুকায় আসবে, ইমোশনালি সে ইয়ে হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো একটা পেশেন্ট বলছিল যে ডাক্তার সাহেব সেদিন একজন আসছিল, এসে আমি তাকে অনেক আগে টাকা ধার দিয়েছিলাম, তো সে টাকাটা ফেরত দিতে আসছে, এসে এক বাক্স মিষ্টি নিয়ে আসছে। এবার এসে বলল যে ভাই আপনার ঋণ তো আমি কখনোই ভুলতে পারবো না, আপনি যে আমাকে বিপদে যেভাবে সহযোগিতা করেছেন, আপনার এই টাকা পেয়ে আমি আমার ছেলেকে বাইরে পাঠাতে পারছি, এখন সে ওখানে ভালো ইনকাম করে, আমার ফ্যামিলি আগে চলতো না, সেখান থেকে আহ, টাকা পাওয়ার পর এখন আমরা সব চলে এসেছি, আপনার টাকাটা দিতে একটু দেরি হয়ে গেল, আপনি কিছু মনে করেন না। আর আপনি যে উপকার করেছেন, এই উপকারটা আমি আজীবন মনে রাখবো, আমি কখনো ভুলতে পারবো না। তো ডাক্তার সাহেব এই কথা শোনার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। হ্যাঁ, তো এটার অর্থটা কি? কান্না করে ফেললো, এই রুব্রিক্স থেকে কিন্তু এটা আরেকটা আরেকটা সূক্ষ্ম চাহিদাও কিন্তু আমরা লাইকোপোডিয়ান বুঝতে পারি, সেটা হলো এই টাইপের পেশেন্ট অ্যাপ্রিসিয়েশন খুব পছন্দ করে। হ্যাঁ, এখন ওটা প্রশংসা জেনুইন হোক আর বানোয়াট হোক বা বানানো হোক বা ফ্ল্যাটারিং সে যেরকম করে, যেই কারণেই হোক, এই প্রশংসা, এই অ্যাপ্রিসিয়েশন, এই কৃতজ্ঞতা, এই পুরো বিষয়টা পেশেন্টের যে ইগো থাকে, লাইকোপোডিয়ামের পেশেন্টের যে ইগো থাকে, সেই ইগোটাকে বুস্ট আপ করে ফেলে। ঠিক আছে, এইরকম অ্যাটিটিউড আমরা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে পাই। এবার আমরা আলোচনা করি প্লাটিনা নিয়ে। ঠিক আছে, প্লাটিনা আলোচনা করার আগে আমরা তিনটা রুব্রিক্স এর কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ডেলুশন লার্জ হিমসেলফ, লার্জ সিম টু। ডেলুশন লার্জ হিমসেলফ সিমস টু। তারপরে ডেলুশন ইনফেরিয়র পিপুল সিমস, দেখেন আমি দিয়ে দিলাম, ডেলুশন ইনফেরিয়র পিপুল সিমস মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইন্টারিং দ্য হাউস আফটার এ ওয়াক হয়। এটারই ইয়েতে দেওয়া আছে এইভাবে যে ডেলুশন ইমাজিনেশন ইনফেরিয়র অন ইন্টারিং হাউস আফটার এ ওয়াক পিপুল সিম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মানে উপরের রুব্রিক্সটা দেওয়া আছে কমপ্লিট রিপোর্ট, এই সিনথেসিস রিপোর্টারিতে, আর শেষেরটা হচ্ছে কমপ্লিট রিপোর্টারিতে। তো এখানেও আমরা একটু করে বুঝি, এখানের কিওয়ার্ড হচ্ছে আফটার এ ওয়ার্ক, মানে আফটার ওয়াকিং। উপরেরটাতে আছে আফটার এ ওয়াক আর কি। আফটার এ ওয়াক মানে আফটার ওয়াকিং মানে এটা কি? আফটার ওয়াক মানে হচ্ছে চলার পরে। চলার পরে, চলা মানে কি? চলাফেরা করা। তো চলাফেরা করতে গেলে আপনার কি প্রয়োজন হবে? আমি চলাফেরা করতে চাই, তাহলে আমার কি প্রয়োজন হবে? দুটো পায়ের প্রয়োজন হবে, তাই না? আমি পা ছাড়া তো চলাফেরা করতে পারবো না, না পারবো? যদি পা ছাড়া চলাফেরা করতে চাই তাহলে কি লাগবে? আমার কারো সহযোগিতা লাগবে, কারো কাঁধের মধ্যে দুই হাত দিয়ে ভর দিয়ে আগাতে হবে, নাহলে হুইল চেয়ার লাগবে, নাহলে একটা লাঠি লাগবে, তাই না? কিন্তু আমি নিজে থেকে যদি চলাফেরা করতে চাই তাহলে আমার দুটো পাই লাগবে। তো এই কারণে প্লাটিনা পেশেন্ট কি করে, যখন তার নিজের শক্তি সামর্থ্য, লাইফে কোনো কিছু সিগনিফিকেন্ট কিছু অ্যাচিভ করতে চায়, উন্নতি করতে চায়, তার নিজের বা আহ, মানে পরিবারের একটা উন্নতি করতে চায়, তখন দেখা যাচ্ছে যে অন্য লোকজনের সাথে ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হয়ে যায়। এখানে এই রুব্রিক্সে তাই বলা আছে, এখানে বলা আছে হাউস। দেখেন, ইন্টারিং হাউস, হোম না কিন্তু, ইন্টারিং এ হাউস। আমি খুব অল্প অল্প করে পড়াচ্ছি এই জিনিসগুলো, মানে বলতেছি। আমরা প্লাটিনা আলোচনা করব, প্লাটিনা দেখলে খুব বিস্তারিত করবো। প্লাটিনা আপনারা যেভাবে চেনেন, যেভাবে এর ধারণায় চেঞ্জ হয়ে যাবে যে প্লাটিনা এরকম হইতে পারে। তো যাক, হাউস মানে কি? হোম আর হাউসের মধ্যে পার্থক্য, আমরা আছে না বেড, হোম, হাউস। তো হোম তো জানি, হোম হচ্ছে, আমরা কি বলি হোম কাকে বলি আমরা?
কাকে বলি হোম বলেন? কমফোর্ট জোন। কমফোর্ট জোন। তাহলে হাউস কি? হাউস একবার আমি আলোচনা করেছিলাম, তারপরে কার মনে আছে দেখি, হাউস কাকে ভাই বলে? এটা হচ্ছে কমফোর্ট জোনটা হচ্ছে এরকম যে যেটা নির্দিষ্ট একটা বেড সেটা হচ্ছে হোম, আর যেটা হচ্ছে হাউস এটা হচ্ছে আর একটু বিস্তৃতি, মানে আর একটু বড়, মানে ওইটার মধ্যে হলো হোম থাকে। আচ্ছা ঠিক আছে। হোমের ফ্যামিলি মেম্বাররা তাকে মেন্টালি এবং মানে খুব ভালোভাবে জানে, কিন্তু সেটা হাউস কি? তো জাস্ট চার দেয়াল দিয়ে আটকানো জায়গা। হাউসে দেওয়াল আছে, হোমেও তো দেওয়াল আছে। যাক, আমি অল্প করে বলি, বেশি আমি বললে আজকে আলোচনা শেষ হবে না। তো হাউস মানে হচ্ছে এমন একটা জায়গা, হাউস হচ্ছে, হাউস কিন্তু বড় অর্থে এমন একটা জায়গা যেখানে আলাদা আলাদা লোকজন কোনো একটা পার্টিকুলার কাজ পুরা করে। আলাদা আলাদা লোকজন কোনো এক মানে একসাথে পার্টিকুলার, যেমন আমরা আমিনুল ভাই, হ্যাঁ আমিনুল ভাই হচ্ছে আমাদের ব্রোকার হাউসে চাকরি করে, ব্রোকার হাউসের ম্যানেজার। সেটাকে হাউস বলা হচ্ছে, সেটা কিন্তু হোম বলা হচ্ছে না। তার মানে কি আমিনুল ভাইয়ের ওখানে শান্তি নাই? আমিনুল ভাইয়ের ওখানে কি কমফোর্ট নাই? হোম আর হাউসের বিষয়টা অনেক বড়, আমি আসলে বলতে গেলে ইয়ে হয়ে যাবে, দুইটার ফিলিংসটা পুরোটাই ডিফারেন্ট একটা জিনিস। খালি এটুকু মাথায় রাখেন এখন মানে আমি নেক্সট তথ্য না দেওয়া পর্যন্ত মাথায় রাখেন যে হাউস হলো এমন জায়গা যেখানে আলাদা আলাদা লোকজন একসাথে কোনো পার্টিকুলার কাজ পুরা করে। এইটুকু খালি মাথায় রাখেন, পরেরটা আমি পরে আবার বুঝাবো। তো এই রুব্রিক্সে কি, এই রুব্রিক্সটা কিভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে যে আহ খুব ভালো করে বুঝেন এই অ্যাটিটিউডটা পাওয়া যায়। সেটা হচ্ছে মা বলছে, বাচ্চার সাথে আসছে, মা বলতেছে যে ডাক্তার সাহেব আমার ছেলে দেখা যাচ্ছে যে কোন একটা খেলায় জিতেছে, কথার কথা দৌড় প্রতিযোগিতায় জিতেছে, হ্যাঁ এই জিতার পর থেকে তার আচরণ পুরো চেঞ্জ। তার ক্লাসে সে অন্য স্টুডেন্টদের বলা শুরু করেছে যে আমার মতো উইনার, মানে সে কারোর সাথে বসতেছে না। কেন বসতেছে না? বলছে যে আমার মতো উইনারের সাথে তোমাদের মতন লুজাররা কিভাবে বসতে পারে, আমার মতো উইনারের সাথে তোমার মতন লুজার স্টুডেন্ট, তোমাদের মতন লুজার স্টুডেন্টরা কিভাবে বসতে পারে। এই সেম এই রুব্রিক্সকে আমরা এটাকে কিন্তু নিতে পারি। ঠিক আছে, আমি খুব অল্প অল্প করে বলে যাচ্ছি, আমরা বিস্তারিত প্লাটিনাতে আলোচনা করব। এরপরের অ্যাটিটিউডটা কি? ডেলুশন। ডেলুশন diminished, everything in room is diminished while she is tall and elevated. Tall and elevated মানে এই প্লাটিনা পেশেন্ট কি করছে, নিজেকে অনেক উঁচু মনে করতেছে, টল অনেক লম্বা মনে করছে, এলিভেটেড অনেক হাই পজিশন আলা ব্যক্তি মনে করতেছে, এবং সে তার রুম ছাড়া, মানে সে দেখা যাচ্ছে যে যে অবস্থানে আছে সেই অবস্থানে তার বাসায়, তার রুমে, হ্যাঁ যত আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি মেম্বার বলেন, মানে লিভিং সত্তা এবং নন লিভিং এলিমেন্টস সত্তা যেগুলো আছে সেগুলাকে অনেক ছোট আকারে দেখে, তুচ্ছ তাচ্ছিল্য আকারে দেখে। এই রূপটাকে এটা বোঝায়। এরপরের আরেকটা অ্যাটিটিউড হচ্ছে ডেলুশন, হিউমিলিটি এন্ড লোয়ারনেস অফ আদার হোয়াইল শি ইজ গ্রেট। সে গ্রেট, প্লাটিনাম পেশেন্টের কাছে এটা মনে হওয়া শুরু হয় যে সে অনেক মহান ব্যক্তি, এবং অন্য লোকেরা একই ওই আগের রুব্রিক্সের মতন, অন্য লোকেরা ছোট এবং নগণ্য। এই জন্য পেশেন্ট কি করে, তার হাই স্ট্যাটাসের কারণে এমন মানে লোকজনের সাথে মিশতে চায় না যারা তার তার থেকে স্ট্যান্ডার্ডে কম, তার থেকে পজিশনে কম। হ্যাঁ রুগী এসে বলে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার কি ওই রকম বস্তির ছেলের সাথে আমার কি মানায়? আমি ভালো পরিবার, উঁচু ফ্যামিলির সন্তান, আমি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছি, ওর সাথে আমার যায়? এই টাইপের কথাবার্তা তারা বলে। বস্তির ছেলে, তারপরে দেখা যাচ্ছে রিক্সাওয়ালা, এই টাইপের থার্ড ক্লাস লোকজন, এরকম ওয়ার্ড গুলা এরা ইউজ করে। মানে
প্লাটিনার ইগোতে নিজেকে অনেক উঁচু দেখে এবং অন্যদেরকে নিচু মনে করে, মানে তাদের ডেলুশন হচ্ছে অন্যরা নিচু। এই রুব্রিক্স গুলা কিন্তু সেটাই বলছে। এরপরে আমরা একটু ভিরেট্রাম অ্যালবামের দিকে আলোকপাত করি, তার অ্যাটিটিউড কেমন হয় সেটা একটু দেখি। ভিরেট্রামের একটা সুন্দর অ্যাটিটিউড হচ্ছে আমরা কমপ্লিট রেপার্টরিতে পাই, সেটা হলো delusion distinguished squandered money he poured proud of his position। হ্যাঁ, squandered money মানে মানি অকাজে খরচ করে, হ্যাঁ ছিটাই, মানে নিজের অ্যাচিভমেন্টের কারণে ভিরেট্রাম অ্যালবাম কি করে, অনেক অনেক বাজে খরচ করে, উল্টাপাল্টা খরচ করে, ফাজুল খরচ করে, এবং এটা নিয়ে আবার নিজে গর্ববোধ করে, এবং সে ভাবে আমি অন্যদের থেকে আলাদা। তো এই ইয়েগুলা কি হয়, পেশেন্ট এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার পাড়ায় আপনি যে কাউকে আমার নাম জিজ্ঞাসা করেন আমার বাসায় পৌঁছায় দিবে। হ্যাঁ, আপনি এটা থেকে আমাকে লোকজন কেমন চেনে, আমি কিরকম ফেমাস, এটার একটা আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য আমি কিন্তু ডাক্তার সাহেব একটা কাপড় একবারের বেশি দুবার পরি না, আমি দামি দামি কাপড় চোপড় পরি। এই টাইপের কথাবার্তা রুগীরা এসে বলে। তারপরে তার আরেকটা অ্যাটিটিউড হচ্ছে ডেলুশন র্যাঙ্কড, হি ইজ এ র্যাঙ্কড পারসন। তার মানে ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট কি করছে, তার পজিশনকে সোসাইটি তথা সমাজের লোকজনদের রেসপেক্টের উপরে মানে রেসপেক্ট তাকে কিরকম দিচ্ছে তার উপরে মূল্যায়ন করে। হ্যাঁ, যেমন এরকমও বলতে পারে যে ডাক্তার সাহেব, এই আমার পাড়ার সবাই আমাকে খুব ইমানদার ব্যক্তি জানে, আমি 1 টাকাও ঘুষ খাই না, 1 টাকাও ঘুষ নিই না, আমি বড় অফিসে, আমি বড় চাকরি করি, আমি 1 টাকা ঘুষ খাই না, উপরন্তু আমি সবাইকে সহযোগিতা করি। এজন্য লোকজন আমাকে, কেউ আমার নাম নেয় না, আমাকে বড় ভাই বলে ডাকে। এই আমাকে বড় ভাই বলে ডাকে, আমি গ্রেট পারসন, আমাকে সবাই আমার নাম নেয় না, আমাকে বড় ভাই বলে ডাকে, আমি র্যাঙ্কড পারসন। তারপরে হলো ডেলুশন গড মেসেঞ্জার ফ্রম এ গড। হি ইজ এ। তো ভিরেট্রাম অ্যালবাম রিলিজিয়াস বিহেভ এক্সপ্রেস করতে যে অন্যদেরকে বোঝায় বা জানানোর চেষ্টা করে যে আমার সাথে ঈশ্বরের, আল্লাহর পরমাত্মার একটা মেসেজ বা একটা বার্তা, মেসেঞ্জার অফ এ গড, মানে মেসেজ বা বার্তা আদান প্রদান করতে পারি। এরকম ভিরেট্রাম অ্যালবাম মেলা কথা বলতে থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে যাচ্ছে, এই কিয়ামত দাজ্জাল আসছে, এই 7-17 কথাবার্তা এই ভিরেট্রাম অ্যালবামরা অনেকে করতে পাইছে। আমি আধ্যাত্মিক দৈব দৃষ্টি দিয়ে আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, তো বেসিক্যালি ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট এরাও কিন্তু ইগোর কারণে এরকম ভুল ধারণা, মিসকনসেপশন, ডেলুশন তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এই তিনটা মেডিসিনই এই রুব্রিক্স গুলাতে কমন। এইটা দিয়ে বেসিক্যালি তাদের ভেতরকার, তাদের ইনভায়রনমেন্টের আইপিআর, হ্যাঁ, তাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদের রিলেশনটা কিরকম সেটা আমরা বুঝতে পারি। তার মধ্যে প্রথম যে রুব্রিক্স আমি নিতে চাই সেটা হলো ইনডিফারেন্স এক্সটার্নাল থিং টু। তো এই 3 পেশেন্টেরই এক্সটার্নাল থিং, ইন্টারনাল না কিন্তু এক্সটার্নাল, বাইরের, এই 3 পেশেন্টেরই ধ্যান ধারণা থাকে, হ্যাঁ, দৃষ্টি থাকে এক্সটার্নাল জিনিসের। হ্যাঁ, তো না সরি, আমি ভুল বললাম, ইনডিফারেন্স এক্সটার্নাল থিংস টু, মানে এক্সটার্নাল থিংস এর প্রতি সে ইনডিফারেন্স থাকে, বাইরের দিকে ইনডিফারেন্স, তাহলে কি অপোজিটটা নিজের দিকে দৃষ্টি, তাই না? আমরা যদি উল্টা ভাবে চিন্তা করি, ইনডিফারেন্স মানে কি, ইনডিফারেন্স মানে আমরা যদি ধরে নিই যে উদাসীন, তাহলে হলো এক্সটার্নাল বিষয় উদাসীন, যে ব্যক্তি এক্সটার্নাল বিষয় উদাসীন সে এরা হয় কি আবার ইন্টারনাল দিকে তারা মানে অ্যাটেনশন তাদের থাকে।
নিজের দিকে দৃষ্টি থাকে, মানে সে নিজের দিকে প্রায়োরিটি দেয়। এই তিনটা মেডিসিনই সে নিজেকে মানে চিন্তা ভাবনা সবকিছু নিজের সাথে থাকে, অন্য কারোর সাথে কি হচ্ছে, কার সাথে কি ঘটলো সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো মাথা ব্যথাও নাই, কোনো চিন্তাও নাই। আগে নিজের বিষয়ে চিন্তা করবে, তারপরে যদি ফুসরত মিলে তাহলে অন্যের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, আমরা পাই হলো সেলফিশনেস, ইগোটিজম, খুবই স্বার্থপর পেশেন্ট, খুবই স্বার্থপর পেশেন্ট। এরা শুধু নিজের বিষয়ে চিন্তা করে, একই কথাই আসলো, অন্যের ফিলিং এদের কাছে কোনো কিছু আসে যায় না, এরা পরোয়া করে না। তারপরে কি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ ফ্রম হিজ ফ্যামিলি, ফ্যামিলি থেকে দূরে। হ্যাঁ, এর খুব সুন্দর আরেকটা ইয়ে আছে, চিলড্রেন অ্যাভারশন টু হার, নিজের চিলড্রেনকেও তার আর ভাল লাগে না, মানে তার এরকম অ্যাটিটিউড, তার এরকম ইগনোরেন্স, এই তিনটা পেশেন্টের মধ্যেই আমরা পাই। এই নিজের প্রতি এই সেলফিশনেস বলেন, হ্যাঁ, এটা বা ইনডিফারেন্স এক্সটার্নাল থিংস টু, এটার কারণে এরা হয় কি, এই তিন পেশেন্টই তার পরিবার থেকে ধীরে ধীরে স্ট্রেঞ্জ ফ্রম ফ্যামিলি, পরিবার থেকে দূরে দূরে চলে যায়। এমনকি তার নিজের বাচ্চাদেরও ভাল লাগে না, একটা মায়ের তার বাচ্চার ভালো লাগতেছে না, মানে যে ফ্যামিলি রিলেশনে ভালোবাসা এবং নিঃস্বার্থতা থাকার প্রয়োজন, আপন হওয়ার প্রয়োজন, সেখানে পেশেন্টের অহংকার বেশি হওয়ার কারণে এবং অসন্তোষ হওয়ার কারণে তার মন উঠে যায় এবং সে দূরে সরে যায়। ঠিক আছে, এরপরে আরেকটা অ্যাটিটিউড এই তিনটা পেশেন্টের মধ্যে আমরা পাই, অ্যাডাল্টেরাস। অ্যাডাল্টাস তিনটা পেশেন্টই আছে। অ্যাডাল্টাস অনেক বড় আলোচনা, আমি বারবারই আপনাদেরকে মুলা ঝুলাচ্ছি, এটা মনে করেন না। অ্যাডাল্টাস আমরা খুব ডিপ লেভেলে বুঝবো। অ্যাডাল্টাস, মেসোথিজম, এগুলা অনেক গভীর লেভেলের রুব্রিক্স, এগুলা পেশেন্টরা এসে বলে না, হয়তো আমরা আশেপাশের লোকজনের সাথে কথা বলে কিছুটা বুঝতে পারি, কিন্তু পেশেন্টের কমন কথাবার্তা থেকে এই জিনিসগুলো নেওয়া যায়। আমরা এগুলো আলোচনা করব। তো এরা অ্যাডাল্টেরাস, লাইফ পার্টনারের সাথে এরা খুশি থাকে না। হ্যাঁ, এই তিনটা মেডিসিনই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ায় পড়ে, পরকীয়ায় জড়ায় পড়ে। ঠিক আছে, এরপরে আরেকটা রুব্রিক্স, সেটা হচ্ছে কন্টেম্পচুয়াস, হার্ড ফর সাবঅর্ডিনেট এন্ড অ্যাগ্রিবল অর প্লেজেন্ট টু সুপিরিয়র অর পিপুল হ্যাজ হি হ্যাজ টু ফেয়ার, ওই যে হার্ড ফর সুপিরিয়র, সফট ফর ইনফিরিয়র, ওই টাইপের। এই তিন পেশেন্টই তাদের দাদাগিরি এবং শো আপ করে শুধুমাত্র সেসব লোকের সামনে করে যাদের ক্ষমতায়, পাওয়ারে, ক্যাপাসিটিতে তাদের থেকে কম থাকে। হ্যাঁ, তাদের সামনে করবে, ওই যে হার্ড ফর সুপিরিয়র, ইনফিরিয়র, সফট ফর সুপিরিয়র, ওইরকম কাইন্ড ফর সুপিরিয়র, ওই টাইপেরই আর কি এই রুব্রিক্স, এটা কমপ্লিট রেপার্টরি রুব্রিক্স। তো এজন্য পেশেন্ট এরকম লোককে ইনসাল্ট করে, তাদেরকে পেরেশান করে যারা তাদের থেকে ক্যাপাসিটিতে, ক্ষমতাতে, পাওয়ারে কম তাদেরকে, আর যাদের বেশি তাদেরকে কিন্তু তেল মেরে চলে। ঠিক আছে, তো এইভাবেই তিন পেশেন্ট, মানে তিন পেশেন্টই, মানে তিনটা মেডিসিনের পেশেন্টই ভয় বা ক্ষতির অনুভব করে, আশঙ্কা করে। তখন দেখা যাচ্ছে যে কোন একটা থ্রেটেনিং বস বা এরকম কোন পার্সনের কাছে গেল, যে মানে থ্রেটের পাল্লায় পড়তে, তখন সে জি স্যার, জি স্যার, নমস্কার নমস্কার এরকম করতে থাকে। ঠিক আছে, তো এটা গেল তিনটা মেডিসিনের। এবার আমরা লাইকোপোডিয়াম দিয়ে বুঝি, লাইকোপোডিয়ামের আইপিআরটা কেমন থাকে, তাদের মানে রিলেশন, এনভায়রনমেন্ট, আশেপাশে ফ্যামিলি, এইরকম লোকজনের সাথে রিলেশনটা কেমন থাকে। তো লাইকোপোডিয়ামের খুব সুন্দর রুব্রিক্স আছে, দুইটা রেপার্টরি থেকে আমি দিয়ে দিচ্ছি, একটা কমপ্লিট আর পরেরটা হচ্ছে সিনথেসিস। সেটা হচ্ছে ম্যারেজ আনডিউরেবল আইডিয়া অফ ম্যারেজ সিমড, আর পরেরটা হচ্ছে ম্যারেজ আইডিয়া অফ ম্যারেজ সিমড আনডিউরেবল, একই রুব্রিক্স আর কি। মানে লাইকোপোডিয়াম পেশেন্ট বিয়ে শাদীর কথা একদমই সহ্য হয় না, কারণ লাইকোপোডিয়াম আমরা প্রথম থেকে কি বলছি, যারা সবসময় একটা রিলেশনে গ্যাপ রাখতে চায়, আর বিয়ে শাদী মানে তো একদম অতপ্রত ভাবে জড়িয়ে থাকা, একটা কমিটমেন্টের ব্যাপার, একটা লং টাইম রিলেশনের ব্যাপার, এই জায়গাটা লাইকোপোডিয়ামের একটা প্রবলেম থাকে।
ঠিক আছে? তো ম্যারেজ আনডিউরেবল আইডিয়া অফ ম্যারেজ সিমস টু, পেশেন্ট ওয়াদা করে কিন্তু কখনোই সেটা পালন করে না, সেটা পূরণ করে না। হ্যাঁ, যদি বলে যে আপনি তো সিগারেট খান, হ্যাঁ, এই আপনি বললেন যে আপনার তো সিগারেট এখন খাওয়া যাবে না, এই খেলে তো আপনার এমনি আজমার সমস্যা, আপনার ফুসফুস দুর্বল, আপনি এটা খেলে আরো কঠিন হয়ে যাবে, বা আপনার এই ব্রঙ্কাইটিস হয়েছে বা থার্ড পার্টি একটা প্রবলেম হয়েছে, এটার জন্য আপনাকে এটা করতে হবে। সে বলে হ্যাঁ ডাক্তার সাহেব আমি ওয়াদা করলাম আজ থেকে আর না, আমি আর খাবো না, আমি আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একদম মনের সুখে সে সুখ টান দিচ্ছে। এই লাইকোপোডিয়ামের পেশেন্ট গুলা কিন্তু এরকমই হয়। হ্যাঁ, এটাও কিন্তু ওই ম্যারেজ আনডিউরেবল আইডিয়া অফ ম্যারেজ সিমটুর সাথে লিঙ্ক আপ করা যায়, তারা লং টার্ম কোনো কমিটমেন্টে আসতে চায় না। এই রুব্রিক্সটার মূল বিষয়টা হচ্ছে লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম রিলেশনশিপ, এই জায়গায় তাদের প্রবলেম আছে। রেসপন্সিবিলিটি অ্যাভারশন, লাইকোপোডিয়ামের একটা চমৎকার রুব্রিক্স আমরা আলোচনা করেছি বারবারই, রেসপন্সিবিলিটি অ্যাভারশন, রেসপন্সিবিলিটি নিতে একদমই পছন্দ করে না। ঠিক আছে, একদমই পছন্দ করে না। এর এটাও একটা কারণ তার বিয়ে শাদী না করার। পরিবারের দায়িত্ব নিতে হবে, আমার ইনল, বইয়ের দায়িত্ব, বইয়ের আদার্স যারা আছে তাদের দায়িত্ব নিতে হবে, এটা তার মোটেই ভালো লাগে না। ঠিক আছে, আরেকটা কি আছে, রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু হয়ে গেল। তো এরপরের আমরা প্লাটিনার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্লাটিনার মধ্যেও কিন্তু রেসপন্সিবিলিটি অ্যাভারশন আছে। হ্যাঁ, আমরা প্লাটিনাতেও পাই রেসপন্সিবিলিটি অ্যাভারশন। তার ইগো এবং তার অ্যারোগেন্সের কারণে প্লাটিনার পেশেন্টের কাছে মনে হয় যে সে পরিবারের কোনো সদস্য না। হ্যাঁ, এরকম প্লাটিনা পেশেন্টের মধ্যে হয়। প্লাটিনা একটা খুব চমৎকার রুব্রিক্স, এইটা আসলে একটু বলা দরকার। সেটা হলো ডেলুশন, এনিমিজ এভরি এভরি ওয়ান ইজ অ্যান ডেলুশন, এভরি ওয়ান ইজ অ্যান এনিমি। আমরা পড়বো এইভাবে, ডেলুশন এভরি ওয়ান ইজ অ্যান এনিমি, প্রত্যেকেই আমার শত্রু। প্লাটিনা পেশেন্টের কথা শুনে না, কেউ আমার কথা শুনে না, এরকম একটা ডেলুশন তার মধ্যে তৈরি হয়ে থাকে। এবং এই যে কেউ শুনতেছে না, এই শুনতেছে না এটাকেই সে ধীরে ধীরে মনে করে এরা সবাই আমার দুশ্মন। এই পেশেন্টরা তার সামনের লোক, তার কাছের লোক, তারা যখন উন্নতি করে সেই সফলতা, তাদের উন্নতি নিয়ে সে নিজে জ্বলে। এজন্য তখন সে কি করে, অন্যদেরকে ক্ষতি করতে চায়, লোকসান করতে চায়। ঠিক আছে, আমাদের আরেকটা প্লাটিনার ইয়ে আছে, রুব্রিক্স আছে, কন্টেম্পচুয়াস কাস্ট পিপুল অফ ইন প্রক্সিমাস এগেনস্ট হার উইল, প্যারাক্সিমাস, আমি উচ্চারণ বারবার ভুল করতেছি। হ্যাঁ, তো যে লোকদের প্লাটিনা পেশেন্ট আগে রেসপেক্ট করত, সেই লোকদের প্রতি পেশেন্টের আচরণ তার সফলতা পাওয়ার পরে বদলে যায়। নিজেকে গ্রেট মনে করে, টল মনে করে, আমরা আগে ইয়েতে দেখলাম টল মনে করে। এরকম মানে পেশেন্টের লোকজন ওপেনলি, খুব ওপেনলি এবং খোলামেলা ভাবে অন্যকে অসম্মান করে, কখনো কখনো কথাও বলতে চায় না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে খুব ঢেকে ঢেকে কথা বলতেছে, যে হঠাৎ করে এমন অ্যাটাক করবে, এমন দুর্ব্যবহার করবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কন্টেম্পচুয়াস, কন্ট্রোল করতে পারে না। প্লাটিনার আরেকটা রুব্রিক্স আমরা পাই, সেটা হচ্ছে কিল ডিজায়ার টু বি। কিল ডিজায়ার টু বি, কিল ডিজায়ার টু বি বিলাভড ওয়ান, কিল ডিজায়ার টু বি বিলাভড ওয়ান হাজবেন্ড। হ্যাঁ, এরকম রুব্রিক্স আছে আমরা প্লাটিনায়। ওয়ান্স হাজবেন্ড, মানে প্লাটিনা পেশেন্ট প্রায় তার নিজের প্রাণ দিয়ে যাদেরকে ভালোবাসা যায়, বিলাভড ওয়ান, হাজবেন্ড, তাদেরকে খুন করার ভাবনা আসে।
একজন স্ত্রী দেখা যাচ্ছে খুবই তার স্বামীকে ভালোবাসে, অনেক প্রাণ দিয়ে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও তার হাজবেন্ডকে মারার এক ধরনের এক ধরনের আকুতি বা অনুভূতি তার মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা ভিরেট্রামের একটু ফ্যামিলিয়ার পরিবেশে, সারাউন্ডিং পরিবেশে তার আচরণ কিরকম হয় সেটা একটু বুঝি। ভিরেট্রাম খুব অ্যাবিউসিভ, ইনসাল্টিং, কলিং কলিং নেমস এন্ড স্কল্ডিং ইফ ইরিটেট, যদি ইরিটেট হয়ে যায় তখন সে কিটমিটে যখন হয়ে যায় আর কি, তখন ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট গালাগালি দেয়, চিল্লাফাল্লা করে, চিৎকার করে, অন্যকে অসম্মান করে, অসম্মান নামে ডাকে, কুকু পাচাটা, হ্যাঁ কুকুর, এরকম মানে যেগুলা ওয়ার্ড ইউজ করা যায় না সেরকম ওয়ার্ড, পিগ, ইংরেজিতে বললাম, বাংলায় আমরা এগুলো ইউজ, মানে এই টাইপের পেশেন্টরা খুব ওইভাবে নাম ধরে ডাকে। অধীনস্থদের তো অবশ্যই ডাকে, দেখা যাচ্ছে কর্মচারীকে এমন এমন নামে, গাল ছাড়া কথাই বলে না। এবং এই পেশেন্টরা তাদের লাইফ পার্টনারকে, দেখা যাচ্ছে ওয়াইফকে, বা যদি ওয়াইফ হয় হাজবেন্ডকে বাচ্চাদের সামনে একদম এমন মানে অ্যাবিউসিভ, এমন মানে কি বলবো, খারাপ কথা বলবে যেটা বলাই যায় না, একদম তাকে বেজ্জত করে ছাড়বে, তার সাথে দুর্ব্যবহার করবে বাচ্চাদের সামনে, এটা পাওয়া যায়। হ্যাঁ, উল্টাপাল্টা নামে ডাকতেছে। এরপরে ভিরেট্রামের আরেকটা অ্যাটিটিউড হচ্ছে নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ। আমরা এই রুব্রিক্সটার সাথে অনেকেই পরিচিত। নয়েজ, নয়েজটা কি? নয়েজ হচ্ছে যেটা আপনার ভালো লাগবে না, আপনার মধ্যে ইরিটেশন তৈরি করবে, যে শব্দটা। আমি যদি এখন গান ছেড়ে দিই, আপনারা অনেকেই ভালো লাগবে, আপনাদের মনের মধ্যে অনেকেই একটা গুড ফিলিংস আসবে, কিন্তু আমি একসাথে 10টা গান ছেড়ে দিই, বাংলা, হিন্দি, আরবি মিউজিক, রক মিউজিক, তখন কি হয়ে যাবে, একদম আপনার কান ঝালাফালা হয়ে যাবে, আপনার ভালো লাগবে না, সেটা হলো নয়েজ। তো ভিরেট্রাম অ্যালবাম চিৎকার চেঁচামেচি করে এমন ভাবে, সে কেন করে? কারণ এই চিৎকার চেঁচামেচি করে নয়েজ তৈরি করে সে অন্য লোকজনের দৃষ্টি নিজের দিকে টেনে নিয়ে আসে, যাতে তার যে কাজ কাম যেটা স্টপ হয়ে আছে, থেমে গেছে, হ্যাঁ, সেটা যাতে আবার স্মুথ। এটা একটা কারণ হতে পারে, আরেকটা কারণ হচ্ছে অন্যকে এম্বারেস্ট করতে। তো আমার একটা পেশেন্ট ছিল, তো তার বইয়ের কাছ থেকে শোনা, তো সে সরাসরি যদি কিছু নাও বলে, হ্যাঁ, সরাসরি যদি মানে বউকে কিছু যদি নাও বলে, তখন সে কি করে, এই জিনিসপাতি ফেলে শব্দ করা শুরু করে, এদিক ওদিকে ধাস ঠাস করে ফেলবে, এই করবে। তখন দেখা যাচ্ছে সে ওয়াইফ দ্রুত এসে, এই কি ব্যাপার, তোমার কি দরকার? হ্যাঁ, তখন হ্যাঁ, ডাকলে তো শুনতে পাও না, এই ঠিকই তো, এগুলা ইয়ে করলে আসো, এই শব্দ এই করলে বা এই আম, জিনিসপাতি ছুড়লে যে শব্দটা হয়, হ্যাঁ এটা তো আসো। তো এটা একটা উদ্দেশ্য নয়েজ তৈরি করার, নয়েজ ইনক্লাইনেশন, নয়েজ আমরা কিন্তু এইভাবেও নিতে পারি। এরপরে ভিরেট্রাম অ্যালবামের আরেকটা সুন্দর আহ অন্যদের প্রতি রুব্রিক্স আছে, এটা আমরা খুব সহজেই পাই, আপনার চেম্বারেও আপনি পাবেন। রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ। পুরা কার মতো? সালফারের অপোজিট, তাই না? পুরা সালফারের অপোজিট, লাইকোপোডিয়াম মতো দেয়, আহ, একদম পুরাটা তার অপোজিট। তার মধ্যে অন্যদের মোটেই সম্মান করার কোনো বিষয় থাকে না। হ্যাঁ, চেম্বারে ওগুলো দেখা যায়। দেখা যাচ্ছে যে আপনি হয় আর কি, আমরা তো মাঝে মধ্যেই পাই, আপনারা পান কিনা জানি না, হঠাৎ করে ফোন চলে আসে, ফোন আসলে কি কি হয়, ফোন আসলে ডাক্তার সাহেব প্লিজ একটা ইমার্জেন্সি ছিল, বেশিরভাগ রুগীরা কি করে, ফোন আসলে কেটে দেয়, বা হালকা করে ধরে, "হ্যাঁ, ডাক্তারের কাছে আছি, পরে কথা হবে", তাই না, একটু মাথাটা নিচু করে, এটা আপনাকে রেফারেন্স দিল। এই পেশেন্টটা কোনো দেখা দেখি নেই, কোনো পারমিশন না না, যে হ্যাঁ হ্যালো শুরু করে দিল, 15 মিনিট আপনি বসেই আছেন, ফাজুল আলোচনা করছে, কোনো কাজেরই না, এরকম আলোচনা করছে আপনার পারমিশন ছাড়াই। আপনি কিন্তু সুন্দরভাবে রুব্রিক্স নিয়ে নিতে পারবেন। রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ। ঠিক আছে, ল্যাক অফ রেফারেন্স, এটা আপনি খুব সুন্দরভাবে নিতে পারেন।
এরপরে আরেকটা রুব্রিক্স হচ্ছে সেন্সোরিয়াস ফাইন্ড ফল্ট অর ইজ সাইলেন্ট ডিসপোজ টু। ঠিক আছে, সেন্সোরিয়াস মানে সে নিজেকে একজন র্যাঙ্ক পার্সন ভাবার কারণে সব জিনিসে তার দোষ খুঁজতেই হবে, সব জিনিসে খুঁজে খুঁজে তাকে বাইর করতে হবে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার সামনের জন যার আমি দোষ খুঁজতে যাচ্ছি সে আমার থেকে পাওয়ারফুল, আমার থেকে বেশি ডমিনেটিং, তখন সে সাইলেন্ট হয়ে যায়, ডিসপোজ টু সাইলেন্ট, সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়। ঠিক আছে, এরপরের একটা রুব্রিক্স আমরা আলোচনা করব, সেটা হলো স্কেপ অ্যাটেম। স্কেপ অ্যাটেম, escape attempt to house want to get out the escape attempt to house want to get attempt the। তো পরিশেষে সে কি করে, নিজের পরিবারের কাছ থেকে হ্যাঁ, সে স্কেপ হয়ে যায়। কেন স্কেপ হয়ে যায়? যে পরিবার আমাকে স্ট্রেঞ্জ বানায় ফেলবে, পরিত্যাগ করে ফেলবে, তার আগে আমি স্কেপ হয়ে যাই। হ্যাঁ, তার কাছে মনে হয় যে আমি নিজের ঘরে নাই, আমি অন্য কোথাও আছি। এজন্য সে কি করে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম আমরা পাই। হ্যাঁ, আরো আলোচনা আছে, আরো অনেক কিছু আলোচনা করা যায়, এক গাদা জায়গায় আলাদা আলাদা করে ক্যারেক্টার বেসিস ভিরেট্রাম, অ্যালবাম, লাইকোপোডিয়াম, প্লাটিনাকে আলাদা করা যায়, আমরা এগুলো করতে পারি।